আচ্ছা, লাস্ট আমরা অরবিটাল গুলা দেখছিলাম। সেটা একে দেখাইছি, ভিডিও দেখাইছি। তো আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে নোড। নোড এই ব্যাপারটা কি, এই জিনিসটা নিয়ে একটু পড়বো আমরা। নোড আর হচ্ছে নোডাল প্লেন, নোডাল প্লেন বা নোডাল তল। তো আগে বলে নিই যে আমার ইন্টারে থাকা অবস্থায় আমিও এই জিনিসটা পড়ছিলাম। আমি কিছু বুঝতে পারি নাই বা ফিল করি নাই। আহ, আমাকে ছোট্ট একটা সূত্র বলে দেওয়া হয়েছিল, এটা দিয়ে বের করা যায়। হ্যাঁ, আমি বের করছি, অমনে হয়ে গেছে, পার করে আসছি। ইভেন যখন ভার্সিটিতে উঠছি তখনও স্যার যখন ক্লাসে এটা পড়াইছে, তিনি একটা গ্রাফ দিয়ে পড়াইছে। ওই গ্রাফটাও আমি দেখাবো। মানে গ্রাফটা আমি বুঝছি যে এটা ম্যাথমেটিক্যাল ভাবে আসছে, ঠিক আছে, কিন্তু এটা কি বুঝাচ্ছে অ্যাকচুয়ালি, কেন এরকম হচ্ছে, এইটার ব্যাখ্যা আমি পাইনি। সো এমনিতেও যত জায়গায় বা যত জায়গায় আমি পাইছি সব এই একই অবস্থা, যে সূত্র দিয়ে এটা বের করা যায় এরকম, আর এরকম এইটা এইটা থাকে এই। কিন্তু এক্স্যাক্টলি কেন এরকম হচ্ছে এই ব্যাখ্যাগুলো আমি পাই নাই। সো আমি তোদেরকে পুরোটা ডিটেলস বলার চেষ্টা করব, আশা করি এরপর থেকে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো প্রথমে যেটা, যে আমরা তো পড়ে আসছি বা দেখেও আসছি যে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের বাইরে আমরা কিন্তু 3 ডাইমেনশনাল বল আঁকতেছি বা 3 ডাইমেনশনাল অরবিটাল আঁকতেছি। এটা হচ্ছে 1s অরবিটাল, তারপরে এরকম 2s অরবিটাল। এগুলা কিন্তু আমি অরবিট আঁকি নাই, অরবিটাল আঁকছি, মানে ফুটবল শেপের গোলক আকৃতি। তো এখন কথা হচ্ছে, 1s অরবিটালের মধ্যে 2টা ইলেকট্রন থাকে আমরা জানি, এবং ওই 2টা ইলেকট্রন এই জায়গার মধ্যে ছোটাছুটি করে। এবং ইলেকট্রনকে সবসময় বলছি যে এত দ্রুত তারা মুভ করে, এত দ্রুত ডিরেকশন চেঞ্জ করে, তাদেরকে দেখতে মেঘের মতো মনে হয়, মনে হয় যেন কিছু ডট, এরকম ডট। ওই দুইটাই কিন্তু দুইটাকেই ডট ডট দেখা যায় আর কি, এত দ্রুত এরা জায়গা চেঞ্জ করে। ওই উদাহরণ দিছিলাম, ফ্যানের যখন 3টা পাখা ঘুরতে থাকে যেরকম দেখা যায়, ঠিক এরকমই অনেকটা। তো এখন কথা হচ্ছে, এই অনেস অরবিটালের মধ্যে যখন ইলেকট্রন গুলা থাকে, এটা তো নিউক্লিয়াস। তো আমরা জানি ইলেকট্রন, নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করতে থাকবে। তার মানে এই ফুটবল শেপের অরবিটাল মধ্যে যখন ইলেকট্রন গুলা থাকবে, ইলেকট্রন মেঘটা থাকবে, অনেস অরবিটালের আকার এমনিতে ছোট, অনেক ক্ষুদ্র, আর তার উপরে নিউক্লিয়াসের আকর্ষণের কারণে এই ইলেকট্রন মেঘটা মোটামুটি নিউক্লিয়াস পর্যন্ত সুষমভাবে বিন্যস্ত থাকে। ইলেকট্রনের যে মেঘটা, এখানে কিন্তু 2টাই ইলেকট্রন, কিন্তু মুভমেন্টের কারণে আমরা এরকম মেঘের মতো দেখব। কেউ কিছু না বুঝলে বলিস। ইলেকট্রন কিন্তু কি বলে, নিউক্লিয়াস কিন্তু এই ইলেকট্রন মেঘটাকে আকর্ষণ করতে থাকবে বা ইলেকট্রনের বলয়টাকে আকর্ষণ করতে থাকবে মোটামুটি অনেস অরবিটালের মধ্যে সুষমভাবে সব জায়গায় ইলেকট্রন ছড়ানো থাকে, এরকম মোটামুটি সুষম থাকে। আই মিন কোনো জায়গায় ইলেকট্রন, এটা হচ্ছে অনেস। তো এখন ইলেকট্রন তো নিউক্লিয়াসের ভিতরে যাবে না। কেন যাবে না? কয়েকটা ভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়ে থিওরিটিক্যালি আমরা প্রুফ করতে পারবো যে হ্যাঁ, ইলেকট্রন আসলেই নিউক্লিয়াসের মধ্যে থাকা সম্ভব না। আরো একটা ব্যাপার হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে যদি ইলেকট্রন চলে যায়, তাইলে অ্যাকচুয়ালি স্ট্রাকচারই থাকতেছে না। আর আল্লাহর নিশ্চয়ই ইচ্ছাটা ওরকম না, আল্লাহ তো চাচ্ছেই কোনো একটা সৃষ্টি হোক, এই পরমাণু দিয়েই তো সবকিছু সৃষ্টি হয়েছে। তার মানে স্ট্রাকচারটা বজায় রাখার জন্য কি করা হচ্ছে বা কি হচ্ছে, ইলেকট্রনটা এমন বেগে ছোটা শুরু করবে এখানে, বা এমন বেগে ঘুরবে, যাতে ওই যে আহ, তার কেন্দ্র বিমুখী বল, মানে বাইরের দিকে ঘূর্ণনের কারণে, ওই ঘূর্ণনের বেগের কারণে বাইরের দিকে সে যে বল অনুভব করবে, আর নিউক্লিয়াস তাকে যে বলে কেন্দ্রের দিকে টানবে, সেই দুইটা সমান হয়ে যাবে। মানে সেটা আল্লাহরই একটা ইচ্ছা যে ইলেকট্রন এমন একটা বেগে ঘুরবে, আল্লাহ তাকে এই বেগটাই দিয়ে দিছে, যার কারণে তার ওই কেন্দ্র বিমুখী বল আর আকর্ষণ বলটা সেম হয়, সে নিউক্লিয়াসের ভিতরে যাচ্ছে না। আর আমরা এটাকে হাইজেনবার্গের নীতি দিয়েও ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, এবার আসি। আর হচ্ছে তো এখন এটা গেল হচ্ছে অনেস অরবিটালের জন্য, তার মানে মোটামুটি পুরাটা জায়গার মধ্যে সুষম ঘনত্বে ইলেকট্রন থাকে। তো আমরা অ্যাকচুয়ালি নোড বলতে এমন একটা জায়গা বুঝতেছি বা এমন একটা 3 ডাইমেনশনাল স্পেস বুঝতেছি, সেটা অবশ্য 3 ডাইমেনশনাল, কখনো আমরা 2 ডাইমেনশনালি বলতে পারি, আসতেছি আমি সামনে। মানে এরকম একটা স্পেস পরমাণুর মধ্যে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো, বা যেখানে ইলেকট্রন নাই, এরকম আর কি। ওকে, তো আমরা যদি অনেস অরবিটালের দিকে তাকাই, এরকম অঞ্চল পাওয়া সম্ভব না যেখানে তার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো, মোটামুটি সব জায়গায়
সুষম ঘনত্ব থাকে, মানে একবারে জিরো হওয়ার প্রবাবিলিটিটা নাই, সম্ভাবনাটা নাই। সো এই তাইলে আমরা এই ক্ষেত্রে নোটটা বের করার সূত্র আছে, সেটা পরে আসতেছি আমরা। তো তার মানে এইটুকু আমরা বুঝে গেলাম যে 1s অরবিটালে এরকম ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো এরকম স্থান নাই বা নোড নাই। এবার আসি 2s অরবিটালের যদি কথা আমরা চিন্তা করি, 2s অরবিটালে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলা ধর এইখানেও মেঘ আকারে, আমি মেঘের মতো করে দেখাচ্ছি, দুইটাই কিন্তু ইলেকট্রন, কিন্তু দেখতে তো আর মেঘের মতো মনে হবে। এখন কথা হচ্ছে এই 2s অরবিটালে যখন এই ইলেকট্রনগুলো থাকবে, তখন এই ইলেকট্রনগুলা এরাও কিন্তু কেন্দ্রের দিকে টান খাচ্ছে, কিন্তু এই ইলেকট্রনের মেঘটা একদম এই পর্যন্ত আসবে না। এই ধর আসার এই কাছাকাছি আসার পরে ইলেকট্রন আবার ইলেকট্রনকে বিকর্ষণ করে, সো অনেসের ইলেকট্রনগুলো আবার তাকে বিকর্ষণ করবে। তাইলে এই একটা এরকম একটা ফাঁকা জায়গা থাকবে যে জায়গায় ওই ইলেকট্রনগুলা আসতে পারবে না বিকর্ষণের কারণে। কেউ না বুঝলে বলিস, মানে এরকম আমরা একটি স্পেস পাবো যে জায়গাটায় ইলেকট্রন ডেনসিটি প্রায় শূন্য, ইলেকট্রন মেঘের ঘনত্ব প্রায় শূন্য, সেটা এরকম একটা ফাঁকা স্থান, কারণ এখানে আবার অনেসের ইলেকট্রনগুলো আছে। কেউ না বুঝলে বলিস। ঠিকই, কিন্তু নিউক্লিয়াস ওই ইলেকট্রন মেঘটাকেও টানতিছে, বাট এই জায়গাটায় এই যে ইলেকট্রনের বিকর্ষণের কারণে ওই জায়গাটা একটা স্পেস থাকবে। তো ওই যে ওই স্পেসটা, এইটা হচ্ছে একটা নোড। ওকে, তার মানে ওখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। সো আমরা এখন এইটাকে তার মানে আমরা এটাকে 2s বলতেছি। তাহলে 2s অরবিটালের জন্য আমি যদি পুরো 2s অরবিটালটাকে দেখি, এরকম একটা ফাঁকা জায়গা পাবো। মানে 2s অরবিটালটা যখন দেখবো আমি কিন্তু অনেসকেও দেখবো। আমরা তো বলছি একটার ভিতরে আরেকটা, তার মানে অনেস দেখার সময় এরকম কোনো জায়গা পাইনি আমি, নিউক্লিয়াসের চারপাশে এরকম কোনো জায়গা পাইনি যেখানে ইলেকট্রনের ডেনসিটি জিরো। কিন্তু 2sটাকে যখন দেখতেছি, আমি দেখতেছি এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এই জায়গায় একটা ফাঁকা স্পেস আছে। ওকে, এবং সেটা কিরকম, অনেকটা এই বৃত্তাকার, আই মিন এখানে 2 ডাইমেনশনালি বৃত্তাকার, আর 3 ডাইমেনশনালি বললে একটা খোলক আকৃতির, মানে গোলক নিরেট একটা অঞ্চল, এরকম খোলক আকৃতি, যেটাকে খোলক বলা হয়, বা আমরা এখানে রেডিয়াল শেপ বলতে পারি, মানে একটা ব্যাসার্ধ মেনটেন করে একটা জায়গা জুড়ে তার ইলেকট্রন ডেনসিটি শূন্য। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই বল। হ্যাঁ, আচ্ছা, এই যে আগের দিনের যে কথাটা বলছিলাম আমি, যে এটা কিন্তু 3 ডাইমেনশনাল স্পেস। ওকে, সো যাওয়ার সময় অনেসের মধ্যে যাওয়ার দরকার নাও হইতে পারে। আই মিন বল একটা ফুটবল, তার বাইরে আরেকটা ফুটবল, তার মানে 2s এর ইলেকট্রনগুলা এই জায়গা দিয়ে মুভ করে এই নিউক্লিয়াসের চারপাশে মুভমেন্ট করতে পারবে। আবার প্রবাবিলিটি যে কথাটা বলতেছি, মানে বারবার প্রবাবিলিটি কথাটা আনতেছি, যে সম্ভাবনা, মানে সামান্যতম সম্ভাবনা হলেও থাকতে পারে এরকম মুভ করার সময় এই ব্যাপারটা ঘটতে পারে। এই কিন্তু নট নেসেসারি যাইতেই হবে এরকম কোনো কথা নাই। ওকে, এবার আসি। আহ, হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ, আমি আসবো আসবো, আমি বলছি তোদেরকে সবকিছু বলবো আমি। ওকে, আমি শুধু সূত্র বলে ছাড়বো না। ওকে, তো এখন আসি। তাইলে আহ, এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গেছি যে 1s এর ক্ষেত্রে কোনো নোড নাই, 2s এর ক্ষেত্রে নোড কয়টা পাবো? একটা পাচ্ছি, তাই না? 2s অরবিটালের ক্ষেত্রে নোড পাচ্ছি একটা। তাহলে আমি পি অরবিটাল বাদ দিয়ে আগে 3sটা দেখাই, যদি 3s হয় তখন কিরকম অবস্থা হবে। এটা ধর আমার 3s অরবিটাল, মানে আমি শুধু এস অরবিটাল গুলা নিয়ে আগে কথা বলতেছি। এটা যদি আমার 3s অরবিটাল হয়, তাহলে এবার কি অবস্থা দাঁড়াবে? এইখান দিয়ে ওই, এটাও কিন্তু দুইটা ইলেকট্রনই দেখাচ্ছি আমি, দুইটা ইলেকট্রনের মেঘ। আবারও একই অবস্থা হবে, যে আমি যখন এই পুরা 3s অরবিটালটাকে পুরা মানে নিউক্লিয়াস থেকে এই পর্যন্ত দেখব, তখন আমি এখানে দুইটা জায়গায় এরকম ইলেকট্রন মেঘ নাই এরকম দুইটা জায়গা পাবো, এই একটা, এই একটা। তার মানে এবার নোট কয়টা আসবে 3s এর জন্য? 3s এর জন্য নোট কয়টা আসবে? আমার এই বৃত্তটা খুবই অদ্ভুত শেপ হয়ে গেছে হয়তো। আচ্ছা, তোরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিস।
আচ্ছা, এই ক্ষেত্রে আমরা নোট পাচ্ছি দুইটা। দেখ এইখানে একবার এই নিউক্লিয়াস থেকে এইদিকে আসার সময় এইখানে একবার ইলেকট্রন নাই, এইখানে আরেকবার ইলেকট্রন নাই, মানে এখানে আরেকটা নোট পাচ্ছি আমরা। তাহলে 3s এর জন্য নোট কয়টা পাবো? দুইটা পাচ্ছি। তার মানে মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে দেখ n এর মান যখন 3 তখন আমরা নোট পাচ্ছি দুইটা, যখন n এর মান 2 নোট পাচ্ছি একটা, যখন n এর মান 1 তখন নোট পাচ্ছি 0। তার মানে ওই n এর তুলনায় 1 কম, এরকম একটা ব্যাপার। সো আমরা s অরবিটালের ক্ষেত্রে এই নোটগুলো যখন বের করব, আচ্ছা s অরবিটাল বলবো না, আমি বলতেছি এই নোটটাকে আমরা এই যে এই টাইপের বৃত্তাকার যেটা একটা নির্দিষ্ট ব্যাসার্ধ মেনটেন করে আছে, এই টাইপের নোটগুলাকে আমরা বলি রেডিয়াল নোট। এই টাইপের নোটগুলাকে আমরা বলি রেডিয়াল নোট, মানে এরকম বানানটা রেডিয়াল নোট। ওকে, তো কোনো একটা অরবিটালের রেডিয়াল নোট কয়টা হবে সেটা বের করার জন্য আমাদের সূত্রটা হচ্ছে এরকম, n মাইনাস l মাইনাস 1। তো ধর আমরা এই যে সবগুলোর জন্য একটু হিসাব করি। এই 1s এর জন্য n এর মান হচ্ছে 1, l এর মান হচ্ছে 0, মাইনাস 1 তার মানে নোড হচ্ছে 0। n হচ্ছে আমাদের ওই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা s এর জন্য 0 হয়, আর মাইনাস 1 দেখ 0 আমাদের বাস্তবের সাথে মিলাই ফেলতে পারতেছি। তো তারপর যদি আমরা এরকম 2s এর জন্য বের করি, 2s এর জন্য হবে এরকম n ইকুয়ালস টু 2, 0 l এর মান হচ্ছে 0, এইখানে আসবে হচ্ছে 1, তার মানে এটা আসবে 1, একটা নোট পাচ্ছি। 3s এর জন্য চিন্তা করলে n এর মান 3, l এর মান 0, সবসময় s এর জন্য l এর মান 0ই হবে, এটা আসতেছে 2। তো এখন আমরা সূত্রটা শিখলাম, আমি তোদেরকে প্রথমে এই সূত্র বলে দিয়ে শেষ করে দিতে পারতাম, বা আমি যেভাবে শিখছিলাম আর কি অ্যাকচুয়ালি। তাহলে অ্যাকচুয়াল বেসিকটা ওখানে, আর এটা হচ্ছে সূত্র দিয়ে বের করা যায়। আচ্ছা, এবার আসি আমরা যে আরেকটা টাইপের নোড আছে, সেটা হচ্ছে আমরা কোনো একটা প্লেন চিন্তা করব, যে প্লেনের মধ্যে বা তলের মধ্যে কোনো ইলেকট্রন নাই, আই মিন ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 0। আচ্ছা, এই জিনিসটাকে অনেকে হয়তো গ্রাফ দিয়ে ব্যাখ্যা করবে, বা আমাকে ভার্সিটিতে যেভাবে পড়ানো হয়েছে বা উপরের ক্লাসে তোরা যেভাবে পড়বি যে এভাবে বলা হবে, কিন্তু আমাকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি কেন ওরকম। সেটা হচ্ছে এই অনএস অরবিটালের জন্য যদি আমরা প্রবাবিলিটি মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এটা হচ্ছে নিউক্লিয়াস সেন্টার, আর এইদিকে দেখাচ্ছি আমরা প্রবাবিলিটি। হ্যাঁ, ওই যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন সাই স্কোয়ার যেটা বলছিলাম, ওই যে ইসের ওর নাম কি, শ্রোডিঞ্জারের সমীকরণে যেটা ছিল, এটা হচ্ছে নিউক্লিয়াস থেকে দূরত্ব। আচ্ছা, আর এটা হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। এটা এইটা বনাম এইটা যদি আমি মানে দূরত্ব বনাম ওই সম্ভাবনার যদি আমি একটা গ্রাফ আঁকি, এই আর দিয়ে দূরত্ব বোঝাচ্ছি, নিউক্লিয়াস থেকে দূরত্ব, তাহলে অনএস এর জন্য গ্রাফটা এরকম হবে যে এই যে নিউক্লিয়াস থেকে, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে ধর এই যে অনএস এর ব্যাসার্ধ এই পর্যন্ত, এই পুরাটা জায়গায় আমার এরকম একটা নিউক্লিয়াস ইয়ে আসবে, মানে গ্রাফ আসবে, মানে এখানে মোটামুটি এই পুরাটা জায়গার মধ্যেই আমি ইলেকট্রন পাবো। ওকে, এরকম সব জায়গায় মোটামুটি। তারপর যদি আমি অনএস এর জন্য, 2s এর জন্য যদি এই গ্রাফটা আঁকি, তাহলে 2s এর জন্য এরকম হবে যে এই গ্রাফটা এরকম হবে, আমি দুই একটা দেখাচ্ছি, এরকম কিছু একটা, এই যে মাঝখানে একবার ইলেকট্রন পাওয়া যাবে না, পরে আবার ইলেকট্রন পাওয়া যাবে, এখানে একবার ইলেকট্রন পাওয়া যাবে, মানে মাঝখানে যেখানে ইলেকট্রনটা পাওয়া যাচ্ছে না, এটার একটু দূরে হবে অবশ্য, এখানে এই যে যেখানে ইলেকট্রনটা পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে ওই যে ওই নোডটা। এরকম 3s এর জন্য আমি আরেকটা আঁকতে পারবো। তো এই গ্রাফ তো মানে আর কি থিওরিটিক্যাল জিনিসপত্র, বা আমরা অ্যাকচুয়ালি বেসিকটা আমি অলরেডি বলে ফেলছি, সো আশা করি আর ভুল হবে না। এটুকু মুছলাম। এবার আসি, আরেকটা টাইপের নোড আছে, যে নোডটাকে আমরা বলতেছি অ্যাঙ্গুলার নোড। আমি এবার এস অরবিটালটাকে মুছে দিচ্ছি। অ্যাঙ্গুলার নোডগুলো এবার খাটবে পি আর হচ্ছে ডি অরবিটাল, পি ডি এফ এর এদের জন্য, এদের অ্যাঙ্গুলার নোডটাও আছে, আবার রেডিয়াল নোডটাও আছে। তো আমরা রেডিয়াল নোড বের করার সূত্র অলরেডি জেনে গেছি। তো অ্যাঙ্গুলার নোডটা কিরকম, ওটা অবশ্য পি অরবিটাল দেখলেই বোঝা যায়। দেখ, পি অরবিটালটা দেখতে এরকম ছিল। তো এটা যে কোনো অক্ষ বরাবর ছিল এরকম, এটা ধর এক্স, এটা ওয়াই, এরকম এক্স ওয়াই বিভিন্ন অক্ষ বরাবর ছিল আর কি। আর এটা ধর জেড অক্ষ।
তো এখন এই পি অরবিটালের এই লোবে ইলেকট্রন মেঘ আমরা দেখবো মাঝখানে এই অরবিটালটার মাঝখানে যদি আমি একটা প্লেন কল্পনা করি বা একটা তল কল্পনা করি বা একটা প্লেট দিয়ে এটাকে কাটি, ওই জায়গাটার মধ্যে কোনো ইলেকট্রন নাই, মানে এই জায়গাটার মধ্যে। ওকে, একটা প্লেন লম্বভাবে এটাকে আমরা কাটতে পারতেছি, এরকম একটা অবস্থা। তো ওই জায়গার মধ্যে এটার কোনো ইলেকট্রন আমরা পাচ্ছি না। তো ওই প্লেনটাকে বলতেছি আমরা নোডাল তল বা নোডাল প্লেন বা অ্যাঙ্গুলার নোড, অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার নোড। রেডিয়াল নোড কি তার মানে পি অরবিটালে নাই? আমরা একটু পরে দেখব যে আছে কি নাই। তো এই অ্যাঙ্গুলার নোডটা তার মানে একটা প্লেন হবে। ধর এই যে আমি যদি এখানে এই প্লেনটা আমি আঁকার চেষ্টা করতেছি, মানে এরকম এই জায়গায় যদি একটা প্লেন আঁকি, ওই জায়গার মধ্যে কিন্তু কোনো ইলেকট্রন নাই। এখানে আছে, এই সাইডে আছে, এই সাইডে ইলেকট্রন আছে, ওই তলটার মধ্যে কোনো ইলেকট্রন নাই, যেটা ওই সেন্টার দিয়ে গেছে। তাইলে ওই জায়গাটাকে আমরা বলতেছি অ্যাঙ্গুলার নোড অথবা নোডাল প্লেন বা নোডাল তল। সবাই কি এটুকু একটু বুঝছিস? এটা মাথার উপর দিয়ে গেছে কার? এটা জোহানা নাকি রে? আচ্ছা আচ্ছা, তুই আগের জিনিসগুলা দেখিস নাই তো। আচ্ছা, মানে পি অরবিটাল এরকম দুইটা লোব নিয়ে থাকে, তো এই সাইডে ইলেকট্রন থাকে, এই সাইডে ইলেকট্রন থাকে। মাঝখানে যদি আমি একটা তল বা প্লেন চিন্তা করি, তাহলে ওই জায়গাটার মধ্যে দেখতেই পারতেছিস, মানে আমি জাস্ট এটাকে কাটছি এরকম একটা, তো বা আমার হাতটাই চিন্তা কর, এই হাতটার এই সাইডে এই 3 ডাইমেনশনাল একটা লোব, ওই সাইডে একটা লোব, এই জায়গায় কোনো ইলেকট্রন থাকার জায়গা নেই। এই যে যে জায়গাটায় চাপা হয়ে আসছে, ওটা দিয়ে আমরা বুঝাইতাম ওখানে ইলেকট্রন ঘনত্ব আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে ওটাকে এরকম তল দিয়ে কাটলে ওই তলের মধ্যে কোনো ইলেকট্রন আমরা পাচ্ছি না। ওই জায়গায় ইলেকট্রন ডেনসিটি প্রায় 0 বা ইকুয়ালস টু 0 বা টেন্স টু 0, যেটাই বলি। ওই তলটাকে আমরা বলতেছি অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন। এবার কি সবাই একটু বুঝছিস? আবার রেডিয়াল নোড কে এটা? আচ্ছা, একটু পরে আবার ইয়া করতেছি। রেডিয়াল নোটটা তো সহজ ছিল। আচ্ছা, আমি এই ক্লাসটা এটার এই পোর্শনটুকু আমি রেকর্ড করতেছি, পরে আবার দেখে নি, সমস্যা নেই। তো এই যে নোডাল প্লেন, তার মানে এই যে পি অরবিটালকে এরকম একটা তলে আমি এটাকে ভাগ করলাম। যদি ডি অরবিটাল হইতো তাহলে কয়টা তলে ভাগ করা যেত? ডি অরবিটালের তো দুইটা করে লোব ইয়া থাকতো এরকম নরমালি। ধর এই যে এক্স ওয়াই এর জন্য ডি এক্স ওয়াই, যেটা সরি এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ধর এরকম আঁকলাম। তাহলে এটাকে এরকম দুইটা প্লেনে ভাগ করা যাবে, একটা এই বরাবর আর একটা এই বরাবর। কথা কি বোঝা যায়? এটা যেমন এই মাছ দিয়ে কাটছি, এইটাকেও এরকম কাটা যাবে। এই প্লেনটা আঁকা একটু আমার জন্য কঠিন, আমি তবুও চেষ্টা করতেছি। এরকম একটা তল দিয়ে এইটাকে কাটতে পারবো, এই দুইটাকে আবার এই বরাবরও কাটা যায়। ওকে, বা আমি সহজ করে দেখাই, এরকম ডট লাইন দিলাম, এই একটা প্লেন, এই একটা প্লেন, এভাবে কাটা যায় এটাকে দুইটা তলে। এবং সেই জায়গায় কোনো ইলেকট্রন, ওই প্লেনটার মধ্যে কোনো ইলেকট্রন ডেনসিটি প্রায় 0। তাহলে এটার নোডাল প্লেন দুইটা। ডি অরবিটালের জন্য এটা পি এর জন্য আঁকছি, এটার নোডাল প্লেন দুইটা। তাইলে আমাদের নোডাল প্লেন বের করার জন্য আমাদের যে সূত্রটা, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড এল 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 এর সংখ্যাটাই হবে জাস্ট এইখানে, এই অ্যাঙ্গুলার নোডের সংখ্যাটা হবে এল এর মানের সমান। এল যত, তার নোডাল প্লেন ততগুলা। তাহলে পি অরবিটালের জন্য এল এর মান কত হয়? পি অরবিটালের জন্য এল এর মান কত আমরা পড়ে আসছি? পি অরবিটালের জন্য এল এর মান 1। তাহলে এটার নোডাল প্লেন হবে বা অ্যাঙ্গুলার নোড হবে একটা। ডি অরবিটালের জন্য এল এর মান হয় 2, তাহলে এটার নোডাল প্লেন হবে দুইটা। এফ অরবিটালের জন্য 3, ওটার নোডাল প্লেন হবে তিনটা। ওগুলা দেখানো একটু জটিল, সো আমি ওইদিকে যাচ্ছি না, এখন দরকারও নাই। তার মানে দেখ, এস অরবিটালের নোডাল প্লেন কেন বললাম না, কারণ এস অরবিটালের এল এর মান ছিল 0। এস অরবিটালের নোডাল প্লেন বলে কিছু নাই, সব জায়গায় তার ইলেকট্রন। ওকে, এরকম কোনো তলে কাটা যাবে না যে তলের মধ্যে আমি কোনো ইলেকট্রন পাবো না, বা এরকম প্লেন পাবো না আমি। বা ওই ফুটবলটাকে, বা এস অরবিটাল তো গোলক শেপ ছিল, ওকে এভাবে কোনো তলে কাটা যাবে না যে তলের উপরে কোনো ইলেকট্রন থাকবে না। ওকে, আচ্ছা, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কথা এইটুকুই শেষ হয়ে যেত আমরা যদি খালি বলতাম যে রেডিয়াল নোড
আর এই অ্যাঙ্গুলার নোডের সূত্র এটা দিয়ে আমরা বের করে ফেলতে পারতাম, কিন্তু মেইন বেসিকটা এখানে দরকার ছিল। আর কারো কোনো কোশ্চেন আছে? এইটুকু জানলেই চলবে। আচ্ছা দাঁড়া একটু, কারো কি আর কোনো কোশ্চেন আছে রে ভাই? এই রেডিয়াল নোড, অ্যাঙ্গুলার নোড, অ্যাঙ্গুলার নোড তো জাস্ট এল এর মান যত ততগুলো অ্যাঙ্গুলার নোড হবে, আর রেডিয়াল নোডের মধ্যে n মাইনাস এল মাইনাস ওয়ান, এটা হচ্ছে সূত্র। আর বেসিক দিয়েও তো আমরা বের করতে পারি, ওই যে দেখাইলাম রেডিয়াল নোড। এখন এই যে তার মানে কি পি অরবিটালের রেডিয়াল নোড নাই? দেখি আছে কিনা। ধর আমাকে বললো যে ইসের এই যে দেখি এটা ধর 2p, আমাকে বললো 2p 2p অরবিটালের রেডিয়াল নোড আছে কিনা, আমি একটু দেখি 2p অরবিটাল। ওকে, এর তো নোডাল প্লেন আছে দেখলাম, রেডিয়াল নোড আছে কিনা? তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 2, l এর মান কত? 1, আর ইসের এই ক্ষেত্রে এই মান তো 1, তার মানে এই ক্ষেত্রে এটা 0 আসতেছে। তার মানে 2p অরবিটালের ক্ষেত্রে কোনো রেডিয়াল প্লেন নাই, মানে এরকম সেন্টার থেকে এরকম বৃত্তাকার একটা এরিয়ায়, ওই যে এস অরবিটালের যেভাবে আঁকছিলাম, বৃত্তাকার এরিয়ায় ইলেকট্রন থাকবে না এরকম প্রবাবিলিটিটা নাই, বা এরকম কোন স্থান নাই 2p অরবিটালের ক্ষেত্রে। 3pর ক্ষেত্রে কি এরকম হয় দেখি। 3pর জন্য n এর মান হবে 3, আর এখানে ইসের জন্য এটা 1 থাকবে, তার মানে এই সাইডে এরকম একটা পাচ্ছি। তার মানে 3p অরবিটাল হইলে এরকম একটা নোডাল প্লেন, সরি রেডিয়াল নোড পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। যদি এটা 2p হয়, ওকে, 3p অরবিটালটা, আমি শুধু p অরবিটালটা আঁকতেছি, এই যে 3p অরবিটালটা কিন্তু এর এটার ভিতর দিয়েই এরকম সেন্টার থেকে এরকম করেই থাকবে। সবাই এটুকু বুঝিস কিনা দেখ, 2p অরবিটালের বাইরে দিয়ে কিন্তু 3p অরবিটাল থাকবে, কারণ সবার সেন্টার একই জায়গায়। সবাই এটুকু বুঝছিস? আচ্ছা এটা যদি বুঝিস, ওর এরকম একটা বৃত্তাকার অঞ্চল থাকবে যেখানে ইলেকট্রন নাই। তুই খেয়াল কর যে এখানে যে পি অরবিটালের ইলেকট্রন গুলো আছে, ওকে, 2pর এই সাইড দিয়ে যে 3p গুলো আছে, মাঝখানে আবার এখানে যে বিকর্ষণ হয়ে এই জায়গায় একটা ফাঁকা অঞ্চল হবে যেখানে ইলেকট্রন থাকবে না। তার মানে এই জায়গায় এরকম আমরা একটা অঞ্চল পাবো, যেটা এই যে সেন্টার থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করতেছে, এরকম এখানে একটা অঞ্চল পাবো, যে অঞ্চলে 3p, এটা হচ্ছে 3pর ইলেকট্রন গুলা, আর এখানে হচ্ছে 2pর ইলেকট্রন গুলা। ধর ওইটার মাঝামাঝি জায়গায় ওই বিকর্ষণের কারণে ওই জায়গাটায় ইলেকট্রন থাকবে না, বা ইলেকট্রন থাকার প্রবাবিলিটি প্রায় 0 হবে। তো ওই অঞ্চলটাকে আমরা রেডিয়াল নোড বলতেছি 3p অরবিটালের জন্য যে একটা থাকে, আর অ্যাঙ্গুলার নোড 3p অরবিটালের জন্য একটা হবে, এই যে লম্বভাবে এটাকে আমরা কাটতে পারবো। সো যেটুকু বুঝাইছি এনাফ, মানে এইটুকু ধর, এইটুকু যদি ফিল করে থাকিস তোর জন্য এনাফ। কারণ তোর পরীক্ষায় আসলে সর্বোচ্চ নোডাল প্লেন কাকে বলে এটা আসবে, নোড কাকে বলে এটা আসবে, বা কখনো এরকম বলবে যে কয়টা নোড থাকে সেটা বের করতে বলবে, এরকম বের করতে বলবে। সো যদি বেসিকটুকু ক্লিয়ার হয়ে থাকে, আর এই ভিডিওটুকু আমি দিব ইনশাল্লাহ, ইউটিউবে পাবি, পরে আবার দেখে নিতে পারবি। আর আরেকটা কথা বলতেছি, ওই যেটা বললাম, আমি তোদেরকে আমার সর্বোচ্চটুকু জানাবো, আমি যেটুকু জানি। যেটা বলবো না তার মানে হয় ওটা আমি জানি না, অথবা ওইটা নিয়ে আমাকে কেউ এখন পর্যন্ত কোশ্চেন করে নাই, দেখে ওটা আমার মাথায় আসে নাই, সো তোরা কোশ্চেন করতে পারবি। আর আরেকটা ব্যাপার হইতে পারে ওটা তোর এখন লাগবে না, এরকম। ওকে, সো সবকিছুই আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। আর হ্যাঁ ভাইয়া বল, বল বল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বা ওকে আমি একটু বলি। পরীক্ষায় আসলে নর্মালি তোদের রেডিয়াল নোড, অ্যাঙ্গুলার নোড উল্লেখ করে না, কারণ সব বইয়ে ওভাবে লেখা নাই। ওই যে এভাবে বলতে পারে নোড কয়টা, নোডাল প্লেন কয়টা, নোডাল তল কয়টা, এভাবে বলতে পারে। ওকে, নোড বলতে এটা বুঝবি, নোডাল প্লেন বললে এটা বুঝবি। ওকে, আচ্ছা, তাইলে এবার আমরা একটু তারপরের থিওরিতে চলে আসি। দেখ,
খালি চোখে দেখে মনে হয় এই তো শিখে ফেল, মানে আমি একটু তোদেরকে সাজেশন বলিস বা যেটাই বলি, আহ, এই শর্টকাট গুলা মনে রেখে, এই শর্টকাট দেখবি অহরহ, বা এরকম বহুত মানে আর কি ইয়া পাবি, চ্যানেল বলিস বা কোর্স বলিস, এরকম পাবি যে শর্টকাট দিয়ে শর্টকাট দিচ্ছে, গল্প দিচ্ছে যে এরকম করে মনে রাখা যায়। আমি ওগুলাকে আহ, মানে ইয়া করতেছি না, ডিসকারেজ করতেছি না, বাট আমি বলতেছি যে শর্টকাট তুই শুধু ওইটুকুই জানবি, এরপরে কোনোদিন ভুলে গেলে আবার মনে করতে পারবি না এটা কিভাবে আসছিল। কিন্তু যদি মেইন জায়গাটা জেনে যাস, তাহলে তুই ওই সূত্র ভুলে গেলেও তুই আবার বের করে ফেলতে পারবি। কারণ এই শর্টকাট গুলা, এগুলা সব তুই বাজারের কোনো একটা ভর্তি গাইড কিনলে, ধর ওই যে অ্যাডমিশন গাইড গুলার মধ্যে, আহ, এই সবাই একটু মিউট কর তো, সবাই একটু মিউট কর, এক্সট্রা সাউন্ড আসতেছে। ভর্তি গাইড গুলা কিনলে ওগুলোর মধ্যে হাজার হাজার শর্টকাট পাবি এরকম, কিন্তু শর্টকাট তুই মনে রাখতে পারবি না, এটাই বাস্তবতা। সো তোর ওই পিছনের গল্পগুলা বা পিছনের বেসিক গুলা যদি মনে থাকে, তুই যে কোনো সময় ভুলে গেলে আবার বের করতে পারবি। এবং এটা অনেক খুব মানে কি বলবো, যে মাইন্ড সুদিং একটা জিনিস, খুব ভালো লাগার একটা জিনিস, যখন তুই জিনিসগুলোকে বুঝতে পারতেছিস। ওকে, আমার পড়ার, আমি কিন্তু অনেক কিছুই, ওই যে বললাম, আমি এই জিনিসটা ইন্টারে বুঝি নাই। আমার টিচার যখন পড়াইছে গ্রাফ দিয়ে, তখন আমি আমি গ্রাফ দেখে বুঝছি যে হ্যাঁ ওটা ইকুয়েশন থেকে সলভ করে বা ওরকম আসে, রেজাল্ট আসে, ওটা থেকে সে বলতেছে। কিন্তু আসলেই কি কাহিনীটা হচ্ছে এটা কিন্তু আমি পরে বুঝছি। এবং মানে এটা আমার জন্য খুব ভালো লাগার একটা ব্যাপার, যে জিনিসগুলো আমি নিজে চিন্তা করে আমি এরকম কনসেপ্ট দাঁড় করাইছি, পরে গিয়ে যখন আমি এগুলার ব্যাখ্যাগুলো আবার নেট ঘেটে পাইছি, যখন দেখছি আমার কনসেপ্টের সাথে মিলে গেছে, জিনিসগুলো খুব ভালো লাগছে। মানে চিন্তা করার একটা অ্যাবিলিটি তোর মধ্যে হবে যদি এরকম করে পড়তে পারিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সামনে আগাচ্ছি। আচ্ছা, আমরা মনে হয় আরেকবার একটু জয়েন দিয়ে নিতে পারি, তোরা সবাই আরেকবার একটু জয়েন দে। ওকে, তো এর পরের যে টপিকটা, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের নীতি। আমাদের এটা মোটামুটি মুখস্থ, আমরা 9-10-এও পারি, 9-10 থেকেই পারি। কিন্তু এটার পিছনের গল্প আমাদের অজানা, বা আমরা কখনো চিন্তা করি না। আমরা মেনে নিছি এইটা, এটার শক্তি এরকম, এটার শক্তি এরকম, এই জিনিসগুলোকে আমরা মেনে নিছি এবং ওভাবেই পড়ে আসছি। আমি ওভাবে পড়ছি, তোদের দোষ দিয়ে লাভ নেই। সো আমি চেষ্টা করব ওই কেন আমরা ওইটাকে মেনে নিচ্ছি এত সহজে, ভিতরে কি হয়েছে সেই জিনিসটা বলার একটা চেষ্টা করব আমি। ওকে, তো প্রথমে হচ্ছে আমাদের এই ইলেকট্রন যে বিন্যাস করব, অরবিটালে তো আমরা অলরেডি এটা জেনে আসছি যে এক অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। যদিও ওই ব্যাখ্যা আমি আগেই দিয়ে দিছি, কিন্তু ওই ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি পরে ওই যে আমাদের বই অনুযায়ী অ্যাকচুয়ালি পরে সেই ব্যাপারটা আসছে। তো আমরা ওই ইলেকট্রন যখন বিন্যাস করতে যাব, কিভাবে করব, কি ওয়েতে করব, আমরা কোন অরবিটালে কয়টা ইলেকট্রন দিব, এটা নিয়ে আহ, নীতি আর কি, ইলেকট্রন বিন্যাসের নীতি। তো প্রথমে হচ্ছে আউফবাউ নীতি, আউফবাউ নীতি বা আউফবাউ প্রিন্সিপাল। এটার আরেকটা নাম হচ্ছে বিল্ডিং আপ রুল। তো এটার ব্যাপারটা ছিল যে একটা পরমাণুর মধ্যে যখন ইলেকট্রনগুলা অরবিটালে প্রবেশ করতে যাবে, আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এখন প্রথম কথা হচ্ছে যে আহ, কেন নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে, এটা যদি বলি তাহলে নর্মালি যে সবকিছুই, জগতে সবকিছুই লোয়েস্ট এনার্জিতে থাকতে চায়, সে অযথা মাথা গরম করে থাকার কোনো দরকার নাই। ওকে, সো ধর এটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে নিউক্লিয়াসের চারপাশে যে অরবিটাল গুলা, এখন আমরা অলরেডি জেনে গেছি যে আমরা কিভাবে এই অরবিটালের শক্তিগুলা কিভাবে বের করতে পারি। তো আমাদের একটা রুল দিয়ে দেওয়া হয়েছে এরকম, যে n+l এর মান দিয়ে আমরা হিসাব করতে পারি যে একটা অরবিটালের শক্তি আরেকটা থেকে কম হবে না বেশি হবে। সো যে আমরা এই রুল জেনে গেলাম, কিন্তু ভিতরের গল্পটা আমরা জানলাম না। তো কয়েকটা ইয়া করি, ঠিকঠাক করি। যেমন ধর আমাদের সবচেয়ে কমন যে ব্যাপারটা সেটা ছিল যে আমরা যদি 3D আর 4s, 9-10 এটাকে খুব বেশি পড়ে আসছি, যে এই দুইটার মধ্যে ইলেকট্রন যাওয়ার সময় আগে 4s এ যায়, তারপর 3D-তে যায়। ওকে, এরকম। তো এটা দুইটার আগে এই সূত্র দিয়ে আমরা এই দুইটা একটু দেখার চেষ্টা করি, যদি আমরা জানি। সো আমরা এই দুইটা অরবিটালের জন্য n+l রুলটা অ্যাপ্লাই করব, মানে এইটার n+l যদি হিসাব করি, আচ্ছা এভাবে হিসাব করি, nl আর n+l,
তাইলে 3D এর জন্য n এর মান হচ্ছে 3, 4s এর জন্য n এর মান হচ্ছে 4, এটার l এর মান হচ্ছে 2, এটার l এর মান হচ্ছে 0, সো এটা আসতেছে 5, এটা আসতেছে 4 যোগ করলে। সো আমরা এইটা দিয়ে মানে সহজেই বলে দিতে পারতেছি যে যেহেতু আমরা বলছি n প্লাস l এর মান যারটা যত বেশি তার শক্তি তত বেশি, তাহলে সে অনুযায়ী 3D শক্তিটা 4s এর তুলনায় বেশি। এজন্য আমরা দেখি যে আগে 3D 4s এ ইলেকট্রন যায়, তারপরে 3D তে যায়। তো কখন আমরা এইটা চিন্তা করলাম না, বা আমাদের মাথায় হয়তো কোশ্চেনটা আসছে যে এটা তো মেনে নিলাম সূত্র থেকে, কিন্তু 3D শক্তিটা 3Dর কি এমন হইলো যে ওর 4s এর চেয়ে শক্তিটা বেশি হয়ে গেল। তো এটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা অলরেডি এটা জানি, বা আমি বলে আসছি যখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পড়াইছি, যে এই যে এস অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে, এটা একটা এস অরবিটাল, হ্যাঁ এস অরবিটাল, দুইটা ইলেকট্রন এখানে মুভ করে, বা এটাকে আমরা এইভাবে দেখাইতে পারি, অনেস ধরলাম, এখানে দুইটা ইলেকট্রন মুভ করে। এই দুইটা ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণ নাই তা কিন্তু না, দুইটা ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ আছে, কিন্তু তারা একসাথে থাকার জন্য একটা ওয়ে আছে। একসাথে থাকার জন্য ওয়েটা কি? ওয়েটা হচ্ছে এই কি বলে, এই তোর এই যে দুইটা যদি বিপরীত স্পিনে ইলেকট্রন ঘুরতে থাকে, তখন তাদের বিপরীত চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং তারা পরস্পরকে আকর্ষণ করে ওই একটা জায়গায় থাকতে পারে। আচ্ছা, তাহলে এখন এরপরে যে 2s, এখানে দুইটা ইলেকট্রন থাকে, তো ইলেকট্রন আগেই কেন ওখানে গেল না? এমন না যে ইলেকট্রনটা ওখানে যাওয়ার চেষ্টা করে নাই, এরকম কিছু না। ইলেকট্রন এখানে আসছে, এসে ফার্স্টে ধাক্কা খেয়ে ওইদিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এইখানে ওইখানে যাওয়ার জন্য এইটার থেকে এইটার শক্তির ডিফারেন্সটা বেশি। কেন ডিফারেন্সটা বেশি? খুব স্বাভাবিক ব্যাপার, তুই যদি নিউক্লিয়াস তো তোকে টানতিছে, সো নিউক্লিয়াস যেহেতু টানতিছে তোকে, সো তোকে যদি ওই নিউক্লিয়াস থেকে দূরে যেয়ে থাকতে হয়, আমরা জানি 2s অরবিটাল নিউক্লিয়াস থেকে আর একটু ডিস্টেন্সে, সো ওখানে গিয়ে থাকতে হয়, তোর নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াসের টানটাকে উপেক্ষা করে থাকতে হবে, মানে কিছুটা এনার্জি নিয়ে থাকতে হবে। সো নর্মাল অবস্থায় এই যে আরেকটাই, এই দুইটা ইলেকট্রন এখানে ছিল একসাথে, ও তাকে যে বিকর্ষণ দিচ্ছে, ওই বিকর্ষণটা এতটা শক্তিশালী না যে সেই বিকর্ষণের এনার্জি দিয়ে ওইখানে চলে যেতে পারবে। মানে ওই বিকর্ষণে সে যদি ছুটেও যাইতে চায়, তাহলে সেক্ষেত্রে, আচ্ছা আমি বিকর্ষণের জন্য ফার্স্টে এভাবে দেখাচ্ছি, দুইটাকে একই স্পিনে দিলাম, কারণ তাতে বিকর্ষণের মানটা বেশি হয় দুইটা যখন একই স্পিনে ঘুরতেছে। মানে আমি সম্ভাব্য সবগুলো ওয়ে বুঝাইতে চাচ্ছি যে একটা ইলেকট্রন এখানে মুভ করতেছিল, আর একটা ইলেকট্রন ফার্স্টে একই স্পিনে আসলো, তাইলে একে তো ঋণাত্মক দুইটা চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, ঠিক আছে, আবার তারপরে আরেকটা ব্যাপার যে তাদের চৌম্বক ক্ষেত্রটাও এখন একই দিকে, দুইটা একই রকম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে, দুইটাকে বিকর্ষণ করবে। সো যেহেতু বিকর্ষণ করবে, তার মানে ইলেকট্রনটা আর এখানে থাকতে পারতেছে না, ধরলাম ও এখানে বেরোয় এখানে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু এখানে যাওয়ার সময় ধর এটা থেকে এটাই যাওয়ার চেষ্টা করতেছে সে, তখন নিউক্লিয়াস কিন্তু আবার তাকে টানবে। সো এর ধাক্কাটা এতটা বেশি হচ্ছে না যার কারণে সে ওখানে যাইতে পারে। তার মানে ও ধাক্কা দিয়ে যতটুকু এনার্জি ওকে দিচ্ছে, তা দিয়ে সে ওইখানে থাকার মতো এনার্জি পাচ্ছে না, এই কারণে নর্মাল অবস্থায় তাকে এইখানেই থাকতে হচ্ছে। এখন সে এইখানে থাকতে বাধ্য, তাহলে এখানে থাকতে যদি বাধ্য হয়, সে যদি এই স্পিনে থাকতে যায়, তখন ওই যে বিকর্ষণটা বেশি হচ্ছে, একে তো ঋণাত্মক চার্জের কারণে বিকর্ষণ হচ্ছে, আবার চৌম্বক ক্ষেত্র একই রকম হয়ে যাচ্ছে, এই কারণে তখন সে ওই সংসারে শান্তি বজায় রাখার জন্য উল্টা দিকে ঘোরা শুরু করছে। ওকে, সো এইবার যদিও দুইজনের মধ্যে ঋণাত্মক চার্জ, দুইজনের চার্জ নেগেটিভ হওয়ার কারণে বিকর্ষণ আছে, তবুও সেই ওই দুইজনের চৌম্বক ক্ষেত্র বিপরীত হওয়ার কারণে যে আকর্ষণধর্মী বলটা সৃষ্টি হবে, তার মাধ্যমে তারা এখানে থাকতে পারবে ইজিলি। তাইলে এটুকু আমরা বুঝে গেলাম যে দুইটা অরবিটালের শক্তি ডিফারেন্স হওয়ার কারণ। এখন তাইলে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে 1s এর চেয়ে 2s এর শক্তি একটু বেশি হবে, তারপর 2p এর শক্তি বেশি হবে। তো 2p এর মধ্যে আমরা যখন 2p এর মধ্যে যাই, তখন আবার কি অবস্থা হয়? এটা হচ্ছে 1s, তারপর 2s। তো 2p এর মধ্যে আবার 6টা ইলেকট্রন থাকতে হইলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সময় ব্যাখ্যা দিয়ে ফেলছি যে একটা অরবিটালে তো বিপরীত স্পিনে থাকা সম্ভব দুইটা ইলেকট্রনেরই। সো আমাদের এই 2p অরবিটালকে 6টা ইলেকট্রনকে রাখার জন্য তার এরকম গোলাকার শেপ হইলে আর হচ্ছে না, তার মানে তার তখন 3 ডাইমেনশনালি বিন্যস্ত হয়ে যাইতে হচ্ছে, এই জন্য সে
তিনটা স্পেসে চলে যাচ্ছে, 2px 2py 2pz এরকম হয়ে যাচ্ছে, স্পেসের মধ্যে তিনটা ডিরেকশনে সে চলে যাচ্ছে। কিন্তু এদের ডিরেকশন ডিফারেন্ট ডিফারেন্ট হইলেও তারা কিন্তু নিউক্লিয়াস থেকে, এই যে যেমন ধর এটা 2px 2py 2pz, তার ডিরেকশন ডিফারেন্ট, বাট ইলেকট্রনগুলা নিউক্লিয়াস থেকে সমান দূরেই অবস্থান করতেছে। তার মানে তাদের এনার্জি লেভেল সেম, তাদের এনার্জি লেভেল সেম, তার মানে এই 2pর এনার্জি লেভেল সবার সেম, বা 2s এর থেকে বেশি। এরপরে আসলো 3s, এরপরে আসছে 3p। এইবার যে ওই 3d আর 4s এ গিয়ে আমাদের গন্ডগোল, যে তাইলে 4s এর তুলনায় কেন 3d এর এনার্জিটা বেশি হয়ে গেল। এইটার রিজন এখন আমরা এমনিতেই জাজ করতে পারবো, কারণ 3ডির মধ্যে 5টা অরবিটাল থাকে, এবং এই 5টা অরবিটাল যখন থাকে, 5টা অরবিটাল থাকা মানে ওখানে অনেক বেশি গ্যাদারিং, ওইখানে একটা ইলেকট্রনকে স্টে করা, এইটা তার জন্য বেশি, ওইখানে বেশি এনার্জি নিয়ে তাকে থাকতে হবে 4s এর তুলনায়। 4s এর শেপটা জাস্ট নর্মাল গোলকাকৃতি, এইখানে এই 3d আর 4s এর মধ্যে তাইলে ডিফারেন্সটা কোথায়, কেন ওই শক্তির তারতম্যটা ঘটে গেল? এরকম কিছু না কিন্তু, যে 4s এর অনেক নিচে 3ডির অনেক উপরে, এরকম না, সামান্য তারতম্য, কিন্তু 4sটা 3ডির তুলনায় শক্তিতে একটু নিচে। ওকে, কারণ ওইটাই 3ডির মধ্যে 5টা অরবিটাল থাকার কারণে ওখানে একটু হাই এনার্জি সৃষ্টি হয়েছে, বিকর্ষণ অরবিটাল অরবিটাল বিকর্ষণটা ওখানে বেশি। সবাই কি ক্লিয়ার হয়েছে সেটুক? ওকে, তার মানে আমি তোদেরকে এটা বলেই শেষ করে দেওয়া যাইতো, কিন্তু ভিতরের গল্পটা যখন তুই জানলি, তার মানে এখন পরবর্তীতে তোর মাথায় আবার কোশ্চেনটা আসলেও তুই এটাকে মিলাই নিতে পারবি। আচ্ছা, এইবার আসি, যদি কখনো আমাদের n+l এর মান 1 হয়ে যায়, তখন আমরা কি করব? তখন যার n এর মান ছোট, যার n এর মান ছোট তার হচ্ছে নিম্ন শক্তি। সো ওভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব, আগে নিচের শক্তি স্তরগুলো ফিল আপ করবো, তারপরে উপরের শক্তি স্তর ফিল আপ করবো। এইটুক হচ্ছে আমাদের আউবাউ রুল। আর এই অনুযায়ী যদি আমরা অরবিটাল গুলাকে সাজাই, সেটা কিরকম হয় আমি আর নতুন করে আঁকতেছি না, কারণ এটা তোরা জানিস, আর আমার খাতার মধ্যেও লেখা আছে। আচ্ছা, নাহলে শর্টে একটু মনে রাখার ওয়ে বলে দিই, তোরা এতদিন এটা মুখস্থ করে ফেলছিস আশা করি, তবে আমি শর্টে একটু বলে দিচ্ছি, যে আমি এভাবে মনে রাখতাম: এসএস, পিএস, পিএস, তারপর হচ্ছে ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, আরো চাইলে লেখা যায় এফডিপিএস, আরেকবার লেখা যায়। ওকে, হ্যাঁ, আচ্ছা আরেকবার লিখতেছি, এফডিপিএস। তো এভাবে মনে রাখতাম: এসএস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। ওকে, এরপর নাম্বারিং করব। এস শুরু হবে 1 থেকে, 1 2 3 4 5 6 7 8। তোদের বিরক্ত লাগলে বলিস, সবাই রোজাদার, বিরক্ত করব না। 8, এখানে পি শুরু হবে 2 দিয়ে, কারণ আমরা জানি 2 নাম্বার স্তর থেকেই যেহেতু 2p অরবিটাল শুরু হয়, 2, তারপর 3, তারপর 4 5 6 7, তারপর ডি শুরু হয় 3 দিয়ে, সো 3 4 5 6, এফ শুরু হয় 4 দিয়ে, সো এই এফ 4 5। সো এরপর আমরা জাস্ট ওই যে ইয়াটা দিয়ে দেই, সাইনটা দিয়ে দেই, যে এটা কোনটার তুলনায় কোনটা বেশি। সো এইরকম একটা অর্ডার মেনটেন করে আমরা ইলেকট্রন বিন্যাস করব, আগে নিচের গুলাকে ফিল আপ করবো, তারপর উপরের স্তরগুলোকে ফিল আপ করবো। কখনো কখনো অবশ্যই এগুলার ব্যতিক্রম ঘটে, কিছু ব্যতিক্রমের অ্যান্সার পাওয়া গেছে, আর কিছু ব্যতিক্রমের অ্যান্সার এখনো পাওয়া যায় নাই। ওকে, আচ্ছা, তো এইটা দিয়ে আমরা কোনটা ব্যাখ্যা করতে পারতেছিলাম, যে আগে কোন অরবিটাল ফিল আপ হবে। এই ক্ষেত্রে আমরা অরবিটাল গুলার মধ্যে যে আবার ভাগ হয় সেটাকে কিন্তু বিবেচনা করি নাই, যেমন পি এর পিএক্স পিওয়াই পিজেড নিয়ে কথা বলি নাই, ডি এর ডিএক্স ওয়াই ডিওয়াই জেড ডিজেড এক্স ওটা নিয়ে কথা বলি নাই। তো ওটা নিয়ে আবার কথা বলার জন্য যে আসলো সে হচ্ছে আচ্ছা, হুন্ডের নীতি। আচ্ছা, তার আগে আরেকটা বলে নেই, তার আগে আচ্ছা আগে হুন্ডের নীতিটাই বলে নিই। ওকে, না এরপর ওই যে একই শক্তির আবার যে অরবিটালের মধ্যে যে আবার ভাগগুলা আছে, মানে এটাকে আমরা অরবিটাল না বলে আমরা যদি বলি সাবশেলের মধ্যে যে আবার ভাগ আছে, আবার অরবিটাল গুলা আছে, সেই ক্ষেত্রে কিভাবে ইলেকট্রন বিন্যাস হবে সেইটা নিয়ে কথা বলার জন্য যে
আসলো, সে হচ্ছে হুন্ড। তোদের বোর লাগলে বিরক্ত লাগলে বলবি, আমি কিন্তু তাইলে অফ করব। আর যদি বিরক্ত না লাগে আজকে ওই 3টা নীতি দিয়ে শেষ করব, আর একটা নীতি বাদ আছে। তো হুন্ড কি বললো এবার, আমি তো মানলাম যে আগে 1s ফিল আপ হবে, তারপর 2s ফিল আপ হবে, কিন্তু যখন একই শক্তির অরবিটাল তখন আমি কি করব? এই পি এর মধ্যে 3টা, যদি আমরা এটা অলরেডি জেনে গেছি কিভাবে ফিল আপ করা লাগে, 9-10এই হয়তো অনেকে জেনে গেছি, কিন্তু পিছনের বেসিকটা আবার একটু বলবো। যে আমি এভাবে মানলাম যে আমার ধর নাইট্রোজেনের কথাই যদি বলি, এটা হচ্ছে নাইট্রোজেন, 7টা ইলেকট্রন থাকে। সো নাইট্রোজেনের মধ্যে আমি আগে নিচের স্তর ফিল আপ করবো 1s 2s তারপর 2p। সো আমি এখানে আগে 2টা ইলেকট্রন দিলাম, তারপর এখানে 2টা ইলেকট্রন দিলাম, এবার আমার হাতে 3টা ইলেকট্রন। এই 3টা ইলেকট্রনকে আমি কিভাবে রাখবো? আমার হাতে তো অনেকগুলো অপশন। আমি 3টা ইলেকট্রনকে এভাবে দিতে পারি, সরি, হ্যাঁ, এভাবে দিতে পারি। আমি 3টা ইলেকট্রনকে, আমরা তো এইটুকু জেনে গেছি যে একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে না, এটা অবশ্য আগে বলছিলাম, কিন্তু পলির বর্জন নীতিতেও এটা বলা ছিল। আচ্ছা, পলির বর্জন জিনিসটা বোধহয় আগে বললে ভালো হইতো, আচ্ছা সমস্যা নেই। আহ, এবার এটাকে এরকমও হইতে পারতো, এটা এরকম হইতে পারতো, এটা এরকম, এইটা এরকম, এটা এরকম, এরকম হইতে পারতো, অথবা আরো যত অপশন সম্ভব এরকম হইতে পারতো, বা মানে আর কি স্পিন বিপরীত এরকম দিলাম আর কি। আর একটা লিখতেছি আমি, এরকম হইতে পারে। মানে এই 3টা ইলেকট্রনকে আমি অনেক ভাবে রাখতে পারি। তো আমি এখন কোনটা অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাস বা বাস্তবে কোনটা ঘটতেছে, তো আমরা অলরেডি যদিও, আচ্ছা তাহলে আমি এই পাশে একটু থার্ড যে রুলটা আছে সেটাও বলে ফেলতেছি। আগে অবশ্য এইটা বললেই হইতো, কিন্তু আমরা ওই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সময় বলে ফেলছিলাম দেখে আর এখন বললাম না আর কি, তবু বলে আসি। এই ব্যক্তি কখনো পাউলি বলে, কখনো পলি বলে, যেটাই বলি একই কথা। সে কি বলছে, যদি কোনো একটা পরমাণু থেকে আমি যে কোনো একটা পরমাণুর যে কোনো 2টা ইলেকট্রন যদি নিই, তাদের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। আমি যে কোনো 2টা ইলেকট্রন নিব, যে কোনো জায়গা থেকে, যে কোনো অরবিটাল থেকে 2টা ইলেকট্রন নিই, 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবে না। তো আমরা ধর হিলিয়ামের যদি অনেস 2, এর মধ্যে যে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রনের যদি আমরা কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে যাই 4টা, প্রথম ইলেকট্রনের জন্য এখানে যে 2টা ইলেকট্রন আছে, অনেস এর মধ্যে 2টা ইলেকট্রন আছে, ওকে। প্রথম ইলেকট্রনের জন্য এন এর মান 1, এল এর মান এস এর মধ্যে যেহেতু সে 0, ম্যাগনেটিক 0, কারণ এল 0 হইলে এম 0 হয়, আর এস কে আমি ধরলাম +1/2 প্রথমটার জন্য, ওকে। তাহলে এবার সেকেন্ড ইলেকট্রনের জন্য n ইকুয়ালস টু 1 হবে, এল ইকুয়ালস টু 0 হবে, এম ইকুয়ালস টু 0 হবে, এস ইকুয়ালস টু -1/2 হবে। তো এটা আমরা ওই যে কোয়ান্টাম সংখ্যা পড়ার সময় বলে আসছি। সো আমি এখন একটা দেখ, একটা অরবিটালের মধ্যে তাইলে একই সাথে ও যেহেতু বলে দিছে যে 4টা কোয়ান্টাম সংখ্যার মানে এক হবে না, তার মানে একটা অরবিটালের মধ্যে সবগুলা মিলে গেলেও লাস্টের এসটা ডিফারেন্ট হবে, মানে একটা +1/2 হলে আরেকটা মাইনাস হবে, মানে একটা যেদিকে ঘুরবে আরেকটা তার বিপরীত দিয়ে ঘুরবে। এটা থিওরি, তো এটা তো থিওরি, বাট আমরা তো প্র্যাকটিক্যাল নলেজ অলরেডি পেয়ে গেলাম কেন এরকম বিপরীত দিয়ে ঘুরতে হয়। কারণ চৌম্বক ক্ষেত্র যদি একই দিকে ঘুরে, চৌম্বক ক্ষেত্র যেটা সৃষ্টি হবে 2টা ইলেকট্রনের দ্বারা, সেইটা একটা আরেকটাকে বিকর্ষণ করবে। সো তখন ইলেকট্রন 2টা এক অরবিটালে থাকতে পারবে না। সো অবশ্যই ডিফারেন্ট স্পিনে 2টার ঘোরা লাগবে, তখন একটা আকর্ষণধর্মী বল সৃষ্টি হবে, মানে আকর্ষণধর্মী চৌম্বক ক্ষেত্র 2টার মধ্যে সৃষ্টি হবে, বা বিপরীত চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, যার ফলে একটা আরেকটাকে আকর্ষণ করবে। আর এটা তো হিলিয়ামের জন্য দেখাইলাম। আমি যে কোনো একটা পরমাণু, ধর সোডিয়ামের একটা পরমাণুর যে কোনো কক্ষপথ থেকে একটা, আরেকটা কক্ষপথ থেকে আরেকটা যদি নেই, অবশ্যই তার 4টা কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে, কারণ প্রথমেই এন এর মান ডিফারেন্ট হয়ে যাবে। সো আমি প্রথমেই ডিফারেন্ট যাতে না হয় এজন্যই বাছাই করে এইটা নিলাম, এক অরবিটালের 2টা ইলেকট্রন নিলাম, যাতে ওই যে 3টার মান সেম হয়, লাস্টেরটা ডিফারেন্ট হয়।
তার মানে এটা দিয়ে আমরা অলরেডি বুঝে গেছি যে এক অরবিটালে একসাথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এই জন্য আমি এখানে 3টা ইলেকট্রন দিয়ে কোনো গঠন আঁকি নেই, এক অরবিটালের মধ্যে 3টা দিই নেই, সেটা থাকা সম্ভব না, বা এখনো আমি তোকে সেই ব্যাখ্যাটা দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের পলির বর্জন নীতিটাও শেষ, আমরা হুন্ডের নীতিটাই দেখতেছি। আচ্ছা, এখন আসি, তাহলে এই টাইপের অরবিটাল, হ্যাঁ ভাইয়া বল। ওই যে এই ব্যাপারটা বর্জন করলাম যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান 1 হইতে পারবে না, এই ব্যাপারটাকে আমরা বর্জন করলাম। ওকে, এবার আসি, এই এই টাইপের অরবিটাল গুলা যাদের শক্তির মান একই, তাদের একটা নাম আছে, সেটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল অথবা ডিজেনারেট অরবিটাল, ডিজেনারেট অরবিটাল। ওকে, যদি এদের মধ্যে শক্তির তফাৎ হয়, তখন ওই যে দুইটার শক্তির যদি তফাৎ হয়ে যায়, এই যে শক্তির যেমন পার্থক্য আছে, তখন এই সব অরবিটালকে, ধর এইটা আর এইটা ডিজেনারেট না, এরা নন ডিজেনারেট, আর এদের সবার শক্তি সমান, এরা ডিজেনারেট। তার মানে আমরা হুন্ডের নীতিটা কখন প্রয়োগ করা দরকার পড়বে আমার, যখন আমার সামনে এরকম অবস্থা আসবে সবগুলো অরবিটালের শক্তি সমান, তখন আমার এই হুন্ডের নীতি প্রয়োগ করা দরকার হবে। এটা আমার এখানেও দরকার হবে, সংকরণে গিয়ে ওই কনসেপ্টটা দরকার হবে আমার। তো এবার আসি, আগে এইটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, এইটা কেন হইল না। তো আমরা অলরেডি বলে আসছি, এই ইলেকট্রনটা যেদিকে ঘুরতেছে এটা তার বিপরীত দিয়ে ঘুরতেছে, তাইলে আমরা এটা জানি যে এই দুইটা ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করতেছে, তাদের মধ্যে চৌম্বক ক্ষেত্র থাকার, বিপরীত চৌম্বক ক্ষেত্র হওয়ার কারণে, ও যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে ও তার বিপরীত চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করার জন্য দুইটা পরস্পরকে আকর্ষণ করতেছে। কিন্তু এটাও কিন্তু বলছি তারা দুইটাই ঋণাত্মক চার্জে চার্জিত, তার মানে তারা বিকর্ষণ করতেছে। সো ইলেকট্রন কিন্তু ইলেকট্রনকে ধাক্কা দিতেই থাকবে। তাহলে ও এটাকে ধাক্কা দিলে, ও ওকে ধাক্কা দিচ্ছে, তো ধাক্কা দিলে আগের বার কি হয়েছিল, এখানে ওকে ধাক্কা দিছিল কিন্তু ওইখানে যাইতে পারে নাই, কারণ এখানে একটা শক্তির গ্যাপ ছিল। ওখানে যাওয়ার জন্য যে শক্তিটা দরকার সেই শক্তিটা ওই ধাক্কা থেকে আসতেছিল না, কিন্তু এখানে শক্তির কোনো গ্যাপ নাই, তাহলে ওরে ধাক্কা দিল আর এখানে থাকবে না, ওই এটাই চলে আসবে। তারপরে ও আবার ওরে ধাক্কা দিবে, ও এটাই চলে যাবে। তার মানে বুঝতেই পারতেছি, যদি ফাঁকা অবস্থায় থাকে দুইটা ইলেকট্রন কখনো এক জায়গায় থাকবে না। এটুকু বুঝছি সবাই? এটাই এটাই বলতেছি, তোর সব কোশ্চেনের অ্যান্সার চলে আসবে। এখন ওকে ধাক্কা দিয়ে আমি এখানে আনছি ও বিপরীত স্পিনে, ওখানে ও ওভাবে থাকলে কোনো প্রবলেম আছে কি? আবার দেখি প্রবলেম আছে নাকি। আমি বলে ফেলছি ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করে, আবার কিন্তু এটাও বলছি বিপরীত স্পিনে ঘুরলে তাদের মধ্যে আকর্ষণ ধর্মী একটা বল থাকে। তাইলে ঠিক ওই আকর্ষণটা কিন্তু এখনো রয়ে গেছে, ধাক্কা তো দিছেই, ধাক্কা দেওয়ার কারণে ওখানে চলে গেছে, কিন্তু ওই আকর্ষণটাও আছে। তাইলে আবার টান খাবে, ভালোবাসার ঠেলায় আবার এখানে চলে আসবে, আবারও ধাক্কা খাবে, আবার এখানে চলে যাবে। তাইলে এইটা একটা কি একটা অবস্থা না? একবার ঘরে নিয়ে আসতেছে, আবার বের করে দিচ্ছে। সো ইলেকট্রন আর ওখানে শুধু লাফাইতে থাকবে, একবার এখানে যাবে এখানে যাবে এখানে, তার মানে তার স্টেবল অবস্থা হচ্ছে না, এভাবে সে থাকতে পারবে না। তাইলে তার তখন কি করা লাগবে? তার তখন স্পিনটাকে এরকম চেঞ্জ করে নেওয়া লাগবে। এবার কি কাহিনী হইলো, কেউ তাকে টানার অপশন নাই, দুইজনের কেউই তাকে টানবে না, তাদের মধ্যে বিকর্ষণ আছে, বিকর্ষণের কারণেই তারা দূরে দূরে। সো এইটাই সবচেয়ে স্টেবল অবস্থা, যখন তাদের মধ্যে কোনো ডিস্টারবেন্স নাই, যে যেখানে আছে ওখানেই সে থাকতে পারবে। এটা তার মানে সম্ভব না, কারণ এই একে টেনে নিয়ে আসবে, আবার ধাক্কা দিবে, আবার ও একে টানবে, আবার ধাক্কা দিবে, এরকম একটা অবস্থা। এগুলার কোনোটাই সম্ভব না, শুধুমাত্র এইটা হওয়া সম্ভব। এবার সবাই এটুকু বুঝছিস কিনা? আচ্ছা, এবার হ্যাঁ, 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 সমশক্তি সম্পন্ন, হ্যাঁ, হ্যাঁ, ওই ক্ষেত্রে ওরকম হবে, হ্যাঁ ওটা বলতেছে, হ্যাঁ ওটাও একই অবস্থা। এখন যদি আমার ডি অরবিটাল হয় সেক্ষেত্রেও একই কাজ করব, ডি অরবিটালের মধ্যেও যদি ঘর ফাঁকা থাকে, যতক্ষণ পর্যন্ত না সব ঘর ফিল আপ হচ্ছে, আমি সব ঘরের মধ্যে একটা একটা করে ইলেকট্রন দিব, এবং অবশ্যই সবাই একই দিকে স্পিনে থাকবে। তারপরে অতিরিক্ত ইলেকট্রন আসতে হলে অবশ্যই আমি ওই একই স্পিনে দিতে পারবো না, কারণ তাহলে আবার ওই যে ধাক্কা ধাক্কি শুরু হয়ে যাবে, তখন আমাকে বিপরীত স্পিনে দিতে হবে যাতে ও একে ধরে রাখে। হ্যাঁ, তার মানে এইটাই হুন্ডের কথা ছিল, যে সমশক্তি সম্পন্ন অরবিটালের গুলা ইলেকট্রন ফিল আপের সময় আমরা প্রথমে একটা একটা করে ইলেকট্রন সবগুলাতে দিব, তারপরে পরবর্তীতে
বিপরীত স্পিনে আরেকটা ইলেকট্রন এসে জোড়া বাঁধবে, বা এটাকে এভাবে বলা যায় যে তারা এমনভাবে বিন্যস্ত হবে যাতে সর্বাধিক সংখ্যায় বিজোড় ইলেকট্রন থাকতে পারে। এই যেমন এই 6টা এভাবে এখানে 5টা ইলেকট্রন এভাবে থাকলেই সর্বোচ্চ 5টা বিজোড় থাকতে পারে। অন্য কোনো ভাবে রাখলেই ধর বিজোড়ের সংখ্যা কমে যাচ্ছে, যেমন 3টা কমে গেছে। এবং শুধু এইটুকু বললেই হবে না যে সর্বাধিক বিজোড় অবস্থায় থাকতে পারে, এটুকু বললেই হবে না, সাথে এটাও বলতে হবে যে এই বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন একই দিকে হবে বা স্পিন একমুখী হবে। আচ্ছা, তোদের মাথায় আরো কোনো কোশ্চেন আসলে বলতে পারিস, তবে আমি আরো একটা কি যেন মাথায় আসলো, ভুলে গেলাম। ভুলে যাওয়া যাবে না, তোদের বলতে হবে কি যেন ছিল। আচ্ছা, ভুলে গেছি, পরে মনে হইলে বলবো। আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, ওকে, তাইলে শোন, এটা হচ্ছে তাহলে আমরা জাস্ট যে জিনিসগুলো পড়লাম সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস কিভাবে হয়, ইলেকট্রন বিন্যাসগুলো আমরা কিভাবে পড়বো। প্রথমে পড়লাম আহ্বায়ন নীতি, যেটা আমরা 9-10-এই পড়ে আসছি, যে আগে নিচের স্তর ফিল আপ করবে, তারপরে উপরের স্তর। তারপরে একটা আপডেট ভার্সন জানলাম যে এক অরবিটালে সর্বোচ্চ 2টা থাকতে পারবে, যদিও এটা আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায় বলে আসছিলাম। তারপরে আরো একটা ব্যাপার জানলাম, যদি সবাই সমান শক্তি সম্পন্ন হয় তখন আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাসটা করব। সো এই হচ্ছে আমাদের 3টা ইলেকট্রন বিন্যাসের নীতি। কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে, ওই যে 9-10-এ কিছু পরে আসছিলাম, ক্রোমিয়াম আর ইসের এই যে কপার। আরো কিছু ব্যতিক্রম আছে যেগুলোর ব্যাখ্যা নাই, তো নেক্সট দিন আমি ওগুলা নিয়ে কথা বলবো নি। আজকে মনে হয় তোদের আর ধৈর্য নাই, আর এনাফ পড়ানো হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, বুঝি নাই তোর। আচ্ছা হ্যাঁ, কোশ্চেন ছিল, কোশ্চেন বল। হ্যাঁ, মানে অযুগ্ন বলা যায় বিজোড় একই কথা, ওকে, আনপেয়ার্ড, ওকে, বুঝছিস? আচ্ছা, আমি আর একটা কথা যেটা মনে করলাম ভুলে গেছি, কি ভুলে গেছি এখন ওইটাই মনে পড়তেছে না, বিরক্ত লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। তো ভালো থাকিস তোরা। আহ, আর ওই পরের আরো কয়েকটা পেজ নোট করে ফেলিস, তারপরে নেক্সট ক্লাসে আমরা আবার বাকিটা দেখবো। আল্লাহ হাফেজ, টাটা।